सर्कस की तरह होती है। इधर जोकर सिर्फ टाइम पास के लिए होती है। टिकटें खरीदी जाती है शेर को दिखने के लिए। 2014 অমিতাভ বচ্চন অভিনীত ভূতনাথ রিটার্নস। আর এই সিনেমার এই সংলাপ আজকের রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য, কারণ সামনে লোকসভা ভোট, দেশ জুড়ে হই হই। ভোট ব্যস্ত দেশে জনতা জনার্দনের খবর কজন রাখে? আমি পারাদীপ ক্যামেরা নিয়ে চলে আসছি তাই জনতার মাঝে। আজ নেতা নয় জনতা নিয়ে একেবারে উত্তরে, অর্থাৎ দার্জিলিং লোকসভার অন্তর্গত শিলিগুড়ি বিধানসভায় আজ আমি পারাদীপ চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে। নেতা নয় জনতায় আপনারা জানেন আমরা কোনো নেতার ভাষণ তর্জন গর্জন নয়। লোকসভা ভোটের আগে আমরা মানুষ কি চাইছে, জনতা জনার্দন তারা কি চাইছে, তাদের সমস্যা, তাদের দাবি দাওয়া, তাদের চাওয়া পাওয়া নিয়ে আমরা সরাসরি তাদের রায়, তাদের মতামত তুলে ধরি নেতা নয় জনতায়। ভোট তো দেবেন নাকি? হ্যাঁ, ভোট তো দিতেই হবে, ভোট না দিলে হবে? এটা গণতন্ত্র অধিকার, আমাদের পরিকাঠামো তৈরি করার এইটাই একমাত্র সুযোগ। সব পার্টি তো এমন কাজ করছে, আমরা এই ভোটটা দিয়ে সঠিক আমাদের নির্বাচনটাকে মতটাকে প্রকাশ করতে পারবো। এই একটাই পাওয়ার আছে, সেটা ছাড়া যায় নাকি? সেটা ছাড়া যাবে না। কি চান, কি ভেবে ভোট দেবেন এবার? ভোট দিব এবার যেন কারাপশন মুক্ত ভারতবর্ষ তৈরি হয়। ভোট দিব যেন আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বেকার ছেলে মেয়েরা যেন চাকরি পায়, তার যেন উদ্যোগ নেয়, সেই আশা রেখে আমরা এবারে ভোটটা দিব। কিন্তু এখানে মেয়েরা তো অনেক কিছু পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, আবাস যোজনায় ঘর পাচ্ছে, তারপরেও আপনি বলছেন যে মেয়েরা পায়, মায়েরা পায়, মানে কি, মানে এখনো পায় না বলছেন নাকি? দাদা, এই স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডার এগুলো দিয়ে কি আমার ছেলে মেয়েরা, আমার বোনেরা সংসার পেট চলবে? 500 টাকায় আপনার মোবাইলের রিচার্জ হয় না, আর 500 টাকা পেয়ে আপনার সারা মাসটা চলবে? কাজ যদি না পায়, কর্ম যদি মানুষ না তৈরি করা হয়, তাহলে কি এই সংসার চলবে? এই যে রাম মন্দির হলো, তো সে প্রসঙ্গ তো টানছেন না, আপনি সেটা তো বলছেন না। রাম মন্দিরে কি হচ্ছে? এই রাম মন্দির দিয়ে আপনার পেট ভরবে? দাদা, রাম মন্দির হওয়া একটা মানে জানেন তো? একটা প্রতিষ্ঠান, এত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে, যার নাকি লক্ষ লক্ষ লোকের রোজগার হচ্ছে ওইখানে। মন্দিরে একটা শুধু না, মন্দিরে যা রোজগার হয় তার সিংহভাগ ভারতবর্ষের অর্থনীতিকে, পরিকাঠামোকে চালায়। কিন্তু অন্যদিকে তো আপনারা বলেন না। মসজিদ হলে তো সেটার তার রোজগার, তো সেটা আপনারা বলেন না। এটা কি ধরনের? মন্দিরের নিয়ে আপনারা প্রশ্ন করবেন কেন? সামনে ভোট, কি মাথায় রেখে ভোট দেবেন? এটা তো লোকসভা ভোট, এটা দিয়ে তো আর ওই রাস্তাঘাটে না ড্রেন ফ্রেন নিয়ে কথা বলবো না। তো আমরা চাই যে ওভারঅল দেশের যে টোটাল যে প্রগতিটা, ওটা যেন ঠিক যে গতিতে আছে এই গতিটা যেন থাকে। কর্মসংস্থান হোক, নতুন কলকারখানা আসুক, যাতে কর্ম ফিরে আসে যায় মানুষের মধ্যে, যাতে সবাই মিলে যাতে মানে চাকরি বাকরি করতে পারে, কাজকর্ম করতে পারে। কিন্তু এই যে বলছে যে মানে কেন্দ্রীয় সরকার তারা অনেক কর্মসংস্থানের সুযোগ দেবেন বলেছিলেন, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ হয়নি দেশে? না, ভারতবর্ষের 83% কর্মহীন মানুষ পড়ে আছে এখানে। তার মানে স্বাধীনতার পরে এই প্রথম বোধহয় এই সরকারের বোধহয় এত মানে বেকার হয়ে গেছে মানুষ। এখানকার এমপি শেষ কবে দেখেছেন? না, সে এমপি এখানে আসে, প্রত্যেকবার আসে। আমাদের এমপি যা জনগণের জন্য কাজ করছে, ওই লোকের বাড়িতে গিয়ে তো কাজ করবে না। আমি লাস্ট, আপনার সাংসদ? হ্যাঁ, আমাদের সাংসদ রাজু বিস্তা মহাশয়, ওনাকে আমি এখন পর্যন্ত দেখিনি। দেখেননি মানে সশরীরে দেখিনি আর কি। মানে 5 বছর আগে ভোট চাইতে আসেনি? হ্যাঁ, ভোট চাইতে এসছে, বিভিন্ন মিটিংয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন, কিন্তু সেভাবে আমরা তো দেখিনি, আমি তো দেখিনি। কি বলছেন? আপনার পাশে দাঁড়িয়ে বলছে যে রাজু বিস্তাকে এখানে প্রায়শই দেখা যায়, আপনি বলছেন দেখেননি? না, আমি নিজে দেখিনি, উনি দেখতে পারেন। চোখে পাওয়ার আছে আপনার? আমার চোখে পাওয়ার কম, হয়তো চোখে পাওয়ার কম, চশমাটা হলে আরো ভালো। আমার বন্ধু বলল যে এমপিকে দেখা যায় না। আমি দেখা যায় বা আসেন না, যায় না, সে আসেন না বা দেখা যায় না, সেটা বড় কথা না। কিন্তু আমরা এমপিকে দেখেছি, বিগত যারা এমপি ছিলেন তাদের থেকে উনি ভেরি মাচ অ্যাক্টিভ। হয়তো ওনার অনেক পলিসি আমি সমর্থন করি না, কিন্তু উনি অ্যাক্টিভ। আমি পার্সোনাল অনেকগুলো ঘটনা দেখেছি, এবং আমাদের যে এখন একটা বড় প্রজেক্ট চলছে
বালাসান থেকে নিয়ে সরিয়া পার্ক অবধি, ওটা এখানে স্যাংশনটা নিয়ে আসার পেছনে আমি যেটুক জানি ওনার একটা অবদান আছে। আর সবচেয়ে বড় কথা আছে এমপির কি কাজ সেটা আমরা জনগণ সবাই জানি না। ভোট দেওয়ার সময় কি কি ইস্যু মাথায় রাখবে? দেখুন, আমাদের উত্তরবঙ্গের একটা রাজনৈতিক দল তার সবকটা এমপি এখান থেকে জিতেছে, এবং চা বাগানে যখন ভোট হয় 2019-এ তারা বলেছিল সব চা বাগান নাকি ওরা খুলে দিবে, অনেক কর্মসংস্থান হবে, এখানে অনেকের অনেক কিছু হবে। দেখুন, এই 5 বছরে কিছুই হলো না। আর এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছিল হয়তো 100 দিনের কাজের ব্যাপারটা আমরা যারা শহরে থাকি তারা বুঝছি না, কিন্তু গ্রামের লোক বুঝছে। এই যে তাদের প্রতিশ্রুতি ছিল, এই টাকাগুলো আটকে রেখে দিয়েছে, তারা খুব বাজে অবস্থায় আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম, পেট্রোল ডিজেল খুব বাজে অবস্থায় আছে তারা। ওই জন্য চিন্তা ভাবনা করেই ভোট দিব। আপনাদের যিনি বিদায়ী এমপি, বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? শেষ কবে দেখেছি মনে নেই, হয়তো কিছুদিন আগে। কিন্তু এর আগে যারা এমপি ছিল তার থেকে অ্যাক্টিভ, মানে আগের এমপিদের থেকে। আগে তো অনেকেই ছিল, 1 বছর থেকে চলে গেছে, বাই করেছে, কিছু কিছু কাজ তো হয়েছে। আমি কোনো পলিটিক্যাল কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু কাজ তো হয়েছে। আচ্ছা, এই সিএএ হলো, এই সিএএ বা তারপরে রাম মন্দির হয়েছে, তো এগুলো মনে হয় আপনাদের এখানে ভোটে প্রভাব পড়বে? দেখুন, রাম মন্দির তো একটা হিন্দুদের একটা সংস্কৃতির ব্যাপার, সেটা তো কিছু হয়তো হিন্দু ভোটের ক্ষেত্রে একটা সেন্টিমেন্টাল ইস্যু কাজ করবেই। তাছাড়া মেন ডেভেলপমেন্টেই লোকে দেখে, এখনকার ইয়ং জেনারেশন সবাই ডেভেলপমেন্টের পিছনেই দেখে। আমাদের যে শিলিগুড়ির মেন প্রবলেম হলো যানজট, মেন প্রবলেম এটা। যেমন দার্জিলিং মোড় দিয়ে আপনি এখান থেকে মাটিকারা যাবেন, কোনো একটা অফিসে যাবেন, ইনকাম ট্যাক্স জিএসটিতে, আপনার যেতে 2 ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা চাই যেই এমপি হোক বা আসুক, প্রজেক্ট শুরু হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রজেক্টের কাজটা শেষ করা উচিত। রান্নার গ্যাসের দাম কমেছে, এটা তো একটা ভালো নাকি? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি ভালো। রান্নার গ্যাসের দাম কমাটাই তো উচিত। মানে এটা কি ইলেকশন চমক বা ভোটের চমক নাকি? ইলেকশন চমকই বলুন, ভোটের চমকই বলুন, যাই বলুন না কেন, আমাদের হলো মোদ্দা কথা কম দিয়ে মতলব। এখন সেটা 2 দিনের জন্য হলে নিশ্চয়ই খারাপ, সেটা যদি দীর্ঘদিন হয় খুবই ভালো হয়। তোমার এলাকায় যিনি এমপি সাংসদ, সেই সাংসদকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ কোথায় দেখেছো? দেখেছিলাম যখন ইলেকশন ছিল, তো তখন সবার বাড়িতে যেত যে ভোট দিন। তারপরে পরের 5 বছরে না। কি কি ইস্যুতে ভোট দেবেন, কি কি চান এলাকায়? এলাকার ডেভেলপমেন্ট ইস্যুতে ভোট হবে। আমাদের যে এখন সাংসদ আছেন রাজু বিশজি, উনি তো লাস্ট 5 বছরে হি ওয়াজ নট আ টুরিস্ট এমপি। কেন আমি বায়াস্ট হয়ে কিছু বলবো না। এর আগে আমরা দেখেছি বিজেপির যারা সংসদ ছিল তারা ইলেকশন জিততো, বাস তারপরে তাদের কিন্তু কোনো এখানে কাউকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু রাজু বিষ্ট ইজ নট দ্যাট পারসন। উনি কিন্তু বিগত 5 বছর ধরে শিলিগুড়িতে যথেষ্ট টাইম দিয়েছে, যথেষ্ট কাজ করেছে। আপনি যদি আজকে বলেন, আমাদের দার্জিলিং মোড়ে একটা বিশাল সমস্যা ছিল, স্কুল টাইমে আপনি গেলে ওখানে বাসে জামে বাচ্চারা খুব অসুবিধা ফিল করতো, সেটা কিন্তু আজকে উনি কিন্তু রেডি করে দিয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রায় 15 লক্ষেরও বেশি ভোটার, 15.5 লক্ষ। এবং গত কয়েক বছরের বা কয়েক দফার যদি আমরা লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বা রেজাল্ট অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব 2009 থেকে এই যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল। তার আগে কখনো কংগ্রেস, কখনো বামপন্থীরা, কখনো বা নির্দলরা এই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু 2009 থেকে যদি আমরা পরিসংখ্যান বিশ্লেষণ করি, তাহলে দেখব 2009 বিজেপির ক্যান্ডিডেট এখান থেকে যিনি ছিলেন যশবন্ত সিনহা, তিনি এখান থেকে 2 লক্ষের বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারপরে 2014 এখান থেকে আবারও বিজেপির যিনি প্রার্থী ছিলেন মিস্টার আলুওয়ালিয়া, তিনি এখান থেকে 2.5 লক্ষের বেশি ব্যবধানে এখান থেকে জয়ী হয়েছিলেন। এরপর 2019 বিজেপিরই দখলে থাকলো এই দার্জিলিং লোকসভা কেন্দ্র, এবং রাজু বিস্তা তিনি এখান থেকে সেই ব্যবধান বাড়িয়ে নিয়ে গেলেন 4 লক্ষে 2024। এবার তৃণমূল কংগ্রেসের গোপাল লামার সঙ্গে লড়াই বিজেপির রাজু বিস্তার। পাহাড়ের মানুষের একটা দীর্ঘদিনের ডিমান্ড আছে যে আমাদের একটা আলাদা রাজ্য চাই। হ্যাঁ, আর আমরা সমতলের মানুষ একসাথে থাকতে চাই। এরা প্রতিবার এই ইলেকশনের সময় দেখবেন ওই পাহাড়ে গিয়ে বলবে তোমাদের যা ডিমান্ড আমরা ফুলফিল করে দেবো, তারপরে এখানে এসে বলবে যে না, আমরা ওরকম কোনো কথাবার্তা বলিনি। ইভেন দেখবেন এরপর থেকে কিন্তু তারা আর পাহাড়ে ওঠে না। এই জন্য তাদেরকে কিন্তু বারবার করে প্রার্থী চেঞ্জ করতে হয়। এবং ওরা যে এই বৈষম্য রাজনীতি করে, পাহাড়ে গেলে একরকম কথা বলে, সমতলে আসলে আরেক রকম কথা বলে, আমরা এটা চাই না। বৈষম্যের রাজনীতি হয় এখানে? মনে হয় না। পাহাড়ের লোকেদের যে ডিমান্ডের কথা বললেন আমাদের বন্ধুরা, এইটা কিন্তু ঘটনা, ওদের তো ডিমান্ড বহুদিনের। এখন আপনি ডিমান্ডকে একটু প্রমোশন না করে আপনি ভাববেন যে আপনি বেরিয়ে যাবেন, তা তো না। তাই ট্রিক্স চলে, এটা অস্বীকার করার জায়গা নেই।
এখানে একটা প্রসঙ্গ আমার বলতেই হবে, এই আপনার কাছেও এই প্রশ্নটা, ধরুন বলছেন যে প্রত্যেক টার্মে নতুন ক্যান্ডিডেট, কিন্তু প্রত্যেক টার্মে আমরা যদি দেখি মার্জিন তো বেড়েছে, মানুষ তো এই ক্যান্ডিডেট বদলটাকে মেনে নিয়েছে, তার মানে বলতে হবে। প্রতিশ্রুতি তো এমন ভাবে দিচ্ছে যে তৈরি করে দেবো, হ্যাঁ হয়ে যাবে। এবং সমতলও তাই, সমতলও একটা অংশ আছে যাদের একটা ডিমান্ড আছে যে মানুষ তো বোকা নয়। আমি প্রতিশ্রুতি দিলে, আপনি প্রতিশ্রুতি দিলেন, আর আমি সেটা মেনে নিয়ে আপনাকে ভোট তো দিতে দেবো না। আমি তো একটা সময় বুঝবো যে আপনি পঞ্চকথা করছেন। না না, মানুষ বোকা নয়, মানুষ সবই দেখছে, মানুষ বুঝতে পারছে এবং জান না আজকে ডেটে ওখানে কি অবস্থা। প্রতি বছর তাদের প্রার্থী বদল করতে হচ্ছে, এবারও তারা প্রার্থী বদল করতো। প্রার্থী বদল করে যদি মার্জিন বাড়ে, ব্যবধান বাড়ে, জয়ের ব্যবধান বাড়ে, তাহলে প্রার্থী বদলের আপত্তি কোথায়? কি তাই তো নাকি? ব্যবধান না, পাহাড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় যে 100%, 100টা ভোটের মধ্যে 99টা মানে 98-99 ভোট পড়ে গেছে। সেটা কি মানুষের ভোট? সেটা কাদের ভোট? এরকম হয় নাকি আপনাদের পাহাড়ে? সমতলে এরকম কিছু হয় না, কিন্তু পাহাড়ে আমরা জানি কিভাবে ভোট হয়, সেটা সবাই জানে। কেন পাহাড়ের একটা অংশ যে ক্ষমতাসীন পার্টি তাদের সাথেই থাকে এবং তখন ওখানে 99% পোল হয়, এর মানে আপনাদের হয় না না, এরকম ব্যাপার নেই। যে আলোচনাটা হচ্ছে, আমাদের দাদা বলেছেন যে আলাদা রাজ্য, ওখানে ডিমান্ড, একদম পরিষ্কার কথা। এটা রাজনৈতিক ট্রিক্স, যেই প্রার্থী হন বলেন। কিন্তু আমরা যারা শিলিগুড়িতে থাকি বা সমতলে থাকি, সেখানে সমস্ত পার্টির লোক, আপনি বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, আমরা ইউনাইটেড দার্জিলিং চাই। আলাদা রাজ্যটা যদি পুরো উত্তরবঙ্গটা আলাদা রাজ্য হয় তাহলে আমরা সাথে আছি, কিন্তু শুধু পাহাড় যদি বলে আলাদা রাজ্য চাই, সেটা আমরা সাথে নাই। আমরাও তাই, আমরা উত্তরবঙ্গ আলাদা হলে না, আমরা মানে বেঙ্গলের মধ্যে থাকবে দার্জিলিং। আলাদা রাজ্যের প্রশ্ন না, আমরা ইউনাইটেড বেঙ্গল, আমরা একসঙ্গে থাকতে চাই সৌহার্দ্যপূর্ণভাবে। না, বাংলাকে আর ভাগ করতে দেওয়া যাবে না। আরেকটা কথা এটা আমাদের না, না, বাংলা ভাগ কোনো মতেই সমর্থনযোগ্য নয়। কেমন এমপি চান? রাজু বিষ্টার মতো লোককেই আমরা চাই। আমরা আবার রাজু বিষ্টার মধ্যে অ্যাক্টিভ সাংসদই চাই। বিভাজনের রাজনীতি করবে না, যে রাজ্যভাগের কথা বলবে না, সে আমাদের সবার উন্নতি করবে, উন্নয়ন করবে, এরকম সাংসদ আমরা এখানে চাই। দার্জিলিং লোকসভা কেন্দ্র এবার কোন দিকে তার রায় দেয়, সেদিকে তো আমাদের নজর থাকবেই।